এই নির্বাচন কখনো সুষ্ঠু হতে পারে না। আমি পুনরায় নির্বাচনটা দাবি করেছি, এই নির্বাচনটা পুনরায় দেওয়া হোক। আচ্ছা, আজকে মানে ভাবা যায় এই মুহূর্তে আমার মনে হয় না যে বিএনপির অনেক নেতা কর্মীরও ঠিক এই পরিমাণ সাহস আছে যে পরিমাণ হিরো আলম তার জায়গা থেকে দেখাচ্ছে আপনার শপথ গ্রহণ করার কথা, কিন্তু সেই শপথ গ্রহণের আগেই বদলে যেতে পারে দৃশ্যপট। তবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার হিরো আলমের ভাগ্য খুলে গিয়েছে। দর্শক বন্ধুরা, এবার ঢাকা 17 আসন সংসদ নির্বাচনের সেই ফলাফলটি বাতিল হতে যাচ্ছে এবং সেই সাথে আরাফাতকে শপথ গ্রহণ করতে বাধা করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, এবার হিরো আলমের পাশে তার স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলামও যোগ দিয়েছে এবং সেই সাথে তারা সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার কঠিন বার্তা দিয়েছে। তো দর্শক বন্ধুরা, যেমনই হিরো আলমকে নিয়ে সারা বিশ্ব মেতে উঠেছিল, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোর কারণে এবার হিরো আলমের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তাহলে কি আবারও ঢাকা 17 আসন সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচনের ঘোষণা দিতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু ভিডিও তুলে ধরেছে। সেই ভিডিওগুলো দেখলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। মানে ভাবা যায় এই মুহূর্তে আমার মনে হয় না যে বিএনপির অনেক নেতা কর্মীরও ঠিক এই পরিমাণ সাহস আছে যে পরিমাণ হিরো আলম তার জায়গা থেকে দেখাচ্ছে। সো বুঝতেই পারছেন, এটাকে সাহস বলা উচিত না, এটাকে বলা উচিত সরাসরি দুঃসাহস। জি, দুঃসাহসী আরও এক ভূমিকাতে এই মুহূর্তে অবতীর্ণ হয়েছেন হিরো আলম। দর্শক, আরাফাত ভাই মাত্র কয়েকদিন পরই আমাদের প্রধানমন্ত্রী ইটালি সফর করে বাংলাদেশ ফিরলেই আপনার শপথ গ্রহণ করার কথা, কিন্তু সেই শপথ গ্রহণের আগেই বদলে যেতে পারে দৃশ্যপট। তবে সম্ভাবনা কম হলেও একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এই মুহূর্তে আলম একটা ট্রেন্ড ভাইব, এমনকি প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ মোটামুটি আলমকে নিয়ে অনেকটা টেনশনে আছে। আর আজকে নির্বাচন কমিশনে প্রথমবারের মতন আলম গিয়ে কোনো আবেদন করলো আর সেটাকে গ্রহণ করে নিল আমাদের নির্বাচন কমিশন। অতীতে কিন্তু এগুলো হয় নাই। তো যাই হোক, আরাফাত ভাইয়ের জন্য আরেকটু দুঃসংবাদ হচ্ছে, আজকে আপনার রোববার দুপুর 12টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে আপনার স্বতন্ত্র প্রার্থী আলম আপনার কি বলা হয় যে তিনি একটা আবেদন করেছেন। আবেদন জমা দেওয়ার পরপরই তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলছেন যে 17 তারিখে যেই নির্বাচন হয়েছে সেটার ফলাফল তিনি প্রত্যাখ্যান করেছেন, এমনকি এই নির্বাচনটা কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। ইতিমধ্যে আলম বলেছে তার কাছে জাল ভোট যে দিয়েছে সেটার ভিডিও ফুটেজ আছে, যদি ভিডিও ফুটেজ থাকে তাহলে নির্বাচন কমিশনকে সেটা নিয়ে কিন্তু একটু কি বলা যায় রিয়াকশন দিতেই হবে। আলম অন ক্যামেরাতে বলছে 12-13 বছরকার ছেলে মেয়ে ভোট দিয়েছে, একটা মেয়ে 10-15টা করে ভোট দিয়েছে এবং তাদের জোর করেই ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। সেই ভিডিও ফুটেজ অলরেডি প্রধান নির্বাচন কমিশনের কাছে আপিলের জন্য আজকে আলম দিয়েছে। তিনি বলছেন যে আমি ফল বাতিল চাই এবং পুনরায় নির্বাচন করার জন্য আমরা আজ এখানে এসেছি। আর তিনি বলছেন যে আপনার অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে কী বলা হয়েছে, তো তার বক্তব্য, রিটার্নিং অফিসারকে আমি কাল ফোন দিয়েছিলাম, তিনি আমাকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিতে বলেছেন, এজন্য আজ এখানে এসে আপিল করলাম আর আপিলের শুনানির অপেক্ষায় আছি এবং সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভিডিও ফুটেজগুলো দেখবেন, সেদিনকার ভোট কতটা সুষ্ঠু হয়েছে এবং মন্ত্রিপরিষদ স্পিকারকে অনুরোধ করব আরাফাত ভাই যাতে শপথ গ্রহণ করতে না পারে। লও ঠেলা। আমরা যতদূর জানি যে আমাদের প্রধানমন্ত্রী তিনি ইটালি সফর শেষে 3 দিনের ইটালি সফরে এই মুহূর্তে আছেন, তো সেখান থেকে শেষ করে আসার পরপরই আরাফাত ভাইয়ের শপথ গ্রহণ করার কথা। আর এই শপথ গ্রহণের আগে এখন যে অবস্থান পৌঁছেছে সেখান থেকে আপনার মানে পরিস্থিতিটা কোন দিকে যাবে। এখন আলমের দুঃসাহসের আরও একটা জায়গা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মানে অনেকটা ডিএমপি কমিশনার যিনি আছেন, আমাদের ডিএমপি কমিশনারের সাথে মোটামুটি পিস লাগছে হিরো আলম। অবশ্য সেটার জন্য আমাদের কমিশনার সাহেবের একটা বক্তব্যই আসলে বেসিক্যালি এখানে কারণ হিসাবে সামনে এসেছে। মানে অনেকটাই ওভার কনফিডেন্স ছিলেন নির্বাচন নিয়ে যে এখানে কোনো রকম বিশৃঙ্খলা হবে না, ভোট সুষ্ঠু হবে, আর যদি ভোট সুষ্ঠু না হয় নাকে খত দিয়ে পদত্যাগ করবেন। এই কথা থেকে কিন্তু ডিএমপি কমিশনারকে বারবার টার্গেট করছেন আমাদের হিরো আলম, কারণ হিরো আলমের বক্তব্য যে আমাদের ডিএমপি কমিশনার তা ওনার কোনো লজ্জা নেই। কেন বলছেন যে ওনার যদি লজ্জা থাকতো তাহলে এই কথা বলতো না, কোনটা যে কমিশনারের অনুমতি ছাড়া বা পুলিশের অনুমতি ছাড়া দ্বিতীয়বার ভোট কেন্দ্রে গিয়ে মারধরের শিকার হয়েছেন হিরো আলম। হিরো আলমের বক্তব্য যে আমি কেন আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি মানে ভোট কেন্দ্রে যাব। তো মাঝে মাঝে হয় কি অনুমতি নেওয়াই লাগে, এটা একটা বিষয় হচ্ছে কি ধরেন পরিস্থিতি যখন খারাপ থাকে বা কিছু কেন্দ্র রিস্কি থাকে, হিরো আলমরা আমি বলবো যে সাহস ভালো, মাঝে মাঝে আবার ওভার দুঃসাহস ভালো না। তো আপনি ফোন না দিয়ে যাওয়ার পরে তো একটা ঘটনা ঘটছে, আর পুলিশকে দায়ী করে সমালোচনা করে অনেক বক্তব্য কিন্তু হিরো আলম দিয়েছে। আর তার এই বক্তব্যের পেছনে 2-1টা জায়গায় কিন্তু শতভাগ সঠিক যুক্তি আছে। আমরা নিজেরও বলেছি, বিশেষ করে নির্বাচনের দিন
মানে ঘটনার দিন একজন পুলিশ কর্মকর্তা সেখানে ছিলেন, তিনি আসলে কি করবে? মানে পুলিশও তো আমাদের মতন পরিবারের মানুষ, তো সাধারণ পরিবার থেকে কোনো রকমে গিয়ে একটা চাকরি পাইছে, তারপর একটা এএসআই বা এসআই লেভেলে পৌঁছাইছে, সেইখানে যখন নৌকার একটা প্রার্থী বা নৌকার সমর্থকরা একটা রিয়াকশনে যায়, পুলিশ সেখানে আসলে খুব বেশি ভূমিকা রাখার সুযোগ নেই। আজকে বিএনপি থাকলেও ক্ষমতায় একই দৃশ্য হয়তো, আলমরে কি জিতিয়ে দিত আপনার মনে হয়? ধরেন আজকে যদি ক্ষমতায় বিএনপি থাকতো বা এরকম সিচুয়েশন হতো, সেই ক্ষেত্রে আমাদের পুলিশের ভূমিকা হয়তো এটাই থাকতো, আর এটাই বাংলাদেশের বাস্তবতায় মেনে নেওয়া উচিত। তবে যাই হোক, আমাদের আরাফাত ভাইয়ের জন্য দুঃসংবাদ, কয়েকদিন যাবত ওনাকে অনেকে দাবি করছেন যে গণমাধ্যমে দেখা যাচ্ছে না, বক্তব্য দেখা যাচ্ছে না। তবে আরাফাত ভাইয়ের খুব কাছের কিছু মানুষ আমার সাথে কানেক্টেড আছে, তাদের আবার পোস্ট আমি দেখেছি যে না, তিনি তার নেতাকর্মীদের সাথে নিয়মিত বৈঠক করছেন, সম্ভবত শপথ গ্রহণ শেষেই তিনি আবার সরব হবেন, যেমনটা এতদিন যাবৎ ছিলেন। এখন প্রসঙ্গ হচ্ছে যে আলমের এই এভিডেন্স সাবমিট বা এই এপিলে আরাফাত ভাই শপথ গ্রহণ করতে পারবেন নাকি পারবেন না, সময় বলে দেবে। নির্বাচন কমিশন কি বক্তব্য দেয়? তাহলে অবশ্যই রাজনীতির মাঠে আমার ভূমিকা না থাকলে আমি মানুষের আমার নিজের জীবনের কথা ভাবি না। আমি ভোটার অধিকার ফিরে আনার জন্য আন্দোলন করতেছি, সুষ্ঠু ভোটার করার জন্য আন্দোলন করতেছি। তাহলে অবশ্যই এবং দেশের জনগণের জন্য মনে করেন যে কোনো জায়গায় মানুষ বিপদে গেলে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। তার মানে কি রাজনীতি মনে করে রাজনীতিকে এইটাই বোঝায় যে কোনো দলে যোগ দিলে সে রাজনীতি করা হবে, কোনো দলে যোগ না দিলে মনে রাজনীতি করা হবে না। এটা ভুল ধারণা আপনার। আরেকটা বিষয় আপনি করছেন আমাকে এক শ্রেণীর লোক চেনে আর এক শ্রেণীর লোক আমাকে চেনে না, খালি মিডিয়া আপনারা বলছেন মিডিয়া ব্যক্তি চেনে, অন্য কোনো শ্রেণীর চেনে, আপনি রাজনীতি করে রাজনীতি ব্যক্তি চাই, কিন্তু ভুল। ইদেওয়াল রাজনীতিবিদ বলেন, বিনোদন জগতে বলেন, এমন কোনো শ্রেণীর লোক আমাকে চেনে না, সব শ্রেণীর লোকে আমাকে চেনে। কিন্তু আমি কি দুইটা শ্রেণীতে থাকি, কিন্তু আজকে আলম থাকে হিরো আলম। কিন্তু রাজনীতি মাঠে আপনারা কোনো দলে যোগ দিলে তো রাজনীতি করা হয়, এটা ভুল হবে মনে হয়। কারণ যে কোনো লোক আমি একা একা হিরো আলম তৈরি হয়েছি, আমি তো এখন এই মুহূর্তে একটা দল ঘোষণা দিবে, তাহলে তো আমি নিজে একটু একটা রাজনীতি কি হলাম, একটা দল হয়ে গেল। কিন্তু কোন দলে যোগ দিলে দল করলে রাজনীতিবিদ হয়, এটা ভুল। আপনাকে রাজনীতিবিদ কারে বলে? আপনি জনগণের জন্য কি করতেছেন? আপনি জনগণের পাশে আছেন কি, অন্যায় প্রতিবাদ করতেছেন, কথা করতেছেন কি, সেগুলো দেখেন না। কিন্তু কোন দলে যোগ দেওয়াতে রাজনীতি বলে আমি এটা জানা ছিল না আর কি। তো হিরো আলম কি কোনো দলে যোগ দিবেন কিনা, সে তো একটি অফারও দিয়েছে। না, অবশ্যই আমি যদি কোনো টাইমে দলে যোগ দিই অবশ্যই আপনাকে সবাইকে জানাবো। ভাইয়ের দলেও তো যোগ দিই, আপনাকে বলবো হ্যাঁ আমি ভাইয়ের দলে যোগ দিতেছি, কিন্তু এই মুহূর্তে আমি কোনো দলে যোগ দেবো না। যোগ দিলে আপনাদেরকে জানাবো। আমি এই মুহূর্তে দলে যেতে চাচ্ছি। ঢাকা 17 আসনে টোটালে 8 জন প্রার্থী নির্বাচন করছে, তার ভিতরে শুধু একজন প্রার্থী আপনাকে দেখতে এসেছে, বা আর কেউ কি আপনাকে সহানুভূতি জানাচ্ছে বা ফোনে টোনে বা কোনো ধরনের না? কিছু? আর যারা আছে মনে করে তারা আমার হলে তো উল্টো পাল্টা, তারা আমার বিরুদ্ধে বলতেছে যে হিরো আলম হলে যে মনে করেন ভাইরাল হওয়ার জন্য নির্বাচন করতেছে, তারপরে মনে করেন হলে সে মনে করেন বিজনেস করার জন্য ইউটিউব নির্বাচন করতেছে। নির্বাচন করে কেউ ভাইরাল হতে পারে না। ভাইরাল আপনি তো নির্বাচন করেন, যারা বলছেন ভাইরাল করেন, আপনি তো মনে করেন ক্যান্ডিডেট ছিলেন, যারা আমার বিপক্ষে বলেছেন, তা আপনি ভাইরাল হতে পারেন না নির্বাচন, আপনি নির্বাচন করছে, আমিও করছি। তারপরে আমাকে অনেকে বলে নির্বাচন নিয়ে ব্যবসা করতেছে, নির্বাচন নিয়ে ব্যবসা করতে গিয়ে ব্যবসাকে আমরা করি না। তো একসাথে শ্রেণীর লোক এই নির্বাচন নিয়ে মানে এমন ধরে মনে তারা কথাবার্তা সমাজের জন্য কাজ করে, শত্রু পটেল কথা বলে, অন্যায় প্রতিবাদ করে, এটা যদি আপনি ব্যবসা মনে করেন, তাহলে বাংলাদেশে কোনো লোক রাজনীতি নিয়ে কথা মনে বলবে না। কারণ বলবে না কারণে শত্রু পথে কথা বলে, কারণ শত্রু পথে কথা বলে আপনি করে বিজনেস মনে করেন, রাজনীতি মনে করেন, তা মনে করেন ভাইরাল মনে করেন, তাহলে মানুষকে আপনি এখানে অন্যায় প্রতিবাদ কেউ করার জন্য সামনে এগিয়ে আসবে না। তাই এই ধারণাটা আপনাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, গতকালকে চ্যানেল আইতে একটি টক শো ছিল, সেখানে সুমাপার যে টক শোতে আপনি অনেকগুলা কথা বলেছেন যে আসলে আপনাকে কি পিছন থেকে কি কেউ টাকা পয়সা অর্থ সহযোগিতা করতেছে, বা পিছন থেকে কি আপনাকে কেউ সমর্থন দিচ্ছে, এরকম কোনো কিছু, বা আন্ডারগ্রাউন্ড থেকে? শোনেন, বর্তমান মিডিয়া এমন একটা জিনিস, আমরা যেটাই করি না সেটা কিন্তু মনে করেন খুঁজে বের করে নিয়ে আসে। তা আমার বিরুদ্ধে আপনি যে যত সাংবাদিক থাকে আর যত মানে সোর্স লাগানো আছে, আমার পিছনে একদিন যদি কেউ থাকতো বের করে নিয়ে আসতো, কিন্তু তাহলে যেহেতু মনে এখন যদি বের করে আনতে পারেন, তাহলে মনে করবেন আমার পিছনে কেউ নেই। আপনাদের একটি কল রেকর্ড ছিল, হ্যাঁ, সেটা কিন্তু দুজনের কথা ছিল, সেটাও কিন্তু ফাঁস হয়ে গেছে। এখন সবকিছু ভুলে আপনারা দুইজন, যেহেতু সে আপনার বাসায় আসছে, তার উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? না, অবশ্যই শোনেন, আমি তো আগে থেকে বলছি আমাকে কেউ বকা দিলে আমার তাকে বকা দিতে মন চায় না। যাই হোক, আমার মনে করেন দেখতে আসে অসংখ্য ধন্যবাদ। যেহেতু সে রাজনীতি করে, রাজনীতির মধ্যে একজন দোষারোপ করতেই পারে, কিন্তু আমি তাকে দোষারোপ করতে চাই না। আমি সে আমাকে দেখতে এসেছে, এই জন্য অনেক আমি ধন্যবাদ জানাই। কারণ যেহেতু আপনারা জানেন আমি অসুস্থ, পুরোটা এখন সুস্থ হয়নি,
এখন আমার শরীরে ব্যথা আছে আর কি। যাই হোক, আপনি আমার এখানে দেখতে আসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে আশা করি আর আজকে যে আসার পিছনে যেই মুহূর্তে আলম ভাই আপনি অজ্ঞান ছিলেন, সেই মুহূর্তে কিন্তু খবর পেয়ে সাথে সাথে তারিকুল আমি ভাই ভিডিও দেখেছি, আমি ভাই হিরো আলমকে সেলিব্রিটি হিসাবে নয়, বাট একজন ব্যক্তি হিরো আলমকে না দেশের নাগরিক হিসাবে তার যে প্রতিভা, সেই দেশের জন্য যেভাবে ধরেন ভোটের মাঠে যে ভোট নিয়ে যে অসত্যের বিরুদ্ধে সত্যকে নিয়ে লড়া দিচ্ছে, সেজন্য আমি তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে তো ভাই, আমার একটি প্রশ্ন আছে, ছোট একটি প্রশ্ন আছে, দাঁড়ান। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে কপাল খুলতে যাচ্ছে হিরো আলমের, এবং সেই সাথে আরাফাতের জন্য বেশ কিছু কষ্টদায়ক রয়েছে, কারণ পুরো বিশ্ব জেগে উঠেছে আর সেই সাথে স্বতন্ত্র প্রার্থীরাও একত্রিত হতে চলেছে, আর এজন্য আরাফাতের হয়তো কপাল পুড়তে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি থেকে এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি আবারও ঢাকা 17 আসনে পুনরায় নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য হবে নির্বাচন কমিশন? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন।